এখন দেখতে হবে আপনাদের ওখানে সেনাবাহিনী কিভাবে, উনি তো 23শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করবেন, এইটা বলাতে 7টা জেলার সেনা নামিয়ে দিয়েছে। এটা ঘটনা আমি জানি। তিনি যেমন ভাবে এসেছিলেন ওই বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীর বলে উনি সড়ক পথে যাবেন। ওনার নিজের যদি বলেন, একসময় আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগত পছন্দ কি, ধরুন একদিন যেতে পারলেন কিভাবে যাবেন, বললো আমি আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে পৌঁছতে চাই ঢাকায়। দ্বিতীয় আর একটা আপনি যদি বলেন যে পয়েন্ট অফ ইনফরমেশন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কলকাতায় থাকাকালীন বেশ কিছু আওয়ামী লীগ নেতা নেত্রীর সঙ্গে মানে গত 48 ঘন্টার মধ্যে বৈঠক করেছেন, শারীরিকভাবে বৈঠক, সামনাসামনি বৈঠক। এবং যে বৈঠকেতে তিনি তারই রণনীতি, তারাও স্বাভাবিকভাবে জানতে চান কে কখন যাবেন। আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে তার সঙ্গে ফিরতে হবে, এবং তিনি শেখ হাসিনা যখন ফিরবেন তিনিও ফিরবেন। তৃতীয় আলোচনায় একটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে শুধু তিনি ফিরবেন, নেতৃবৃন্দ ফিরবে তাও না, আন্তর্জাতিক মিডিয়া তার সঙ্গে যাবে। আন্তর্জাতিক মিডিয়ার একটা তালিকা তৈরি হচ্ছে, এবং সেই তালিকাতে তারা যারা যারা রাজি হবেন সেই সময় যেভাবে তিনি যাবেন। আপনার মনে আছে 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে একদল সাংবাদিক নিয়ে আসা হয়েছিল মুজিবনগরে, এবারেও সেরকমই একটা একই ধরনের পরিকল্পনা। বহু সাংবাদিক যাবেন বলে তারা, আমি বলবো যে সাংবাদিকরা উন্মুখ হয়ে আছে, মানে এবং একটা প্রতিযোগিতা আছে, আমি যেন জায়গা পাই ওই দলে, মিডিয়া দলে। একটা বড় পশ্চিমী, বিদেশি, ভারতীয় সব মিলিয়ে একটা সাংবাদিক দল যাবে সেটা অবলোকন দেখতে দেখতে। ফলে গোটা ব্যাপারটা মানে যে দৃশ্যটা আমরা মনে করছি, যে মানে অনুমান করছি যেটা হতে পারে, এখন এটা কিন্তু হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে, এবার হচ্ছে বাস্তবায়ন, সেটা দ্বিতীয় বিষয়। যে প্রশ্নটা নিয়ে আমি বাংলাদেশের মধ্যেই নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য দেখছি, সেটা হচ্ছে যেমন যারা তথাকথিত বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, জুলাই বিপ্লব, তাদের অনেকে বলছেন যে তাদের দরকার হলে কালই নিয়ে আসা উচিত, নিয়ে এসে ফাঁসি দেওয়া উচিত। শেখ হাসিনা যাবেন কিন্তু একজন বন্দী হিসাবে নয়, তিনি ভারতে বন্দী নন। বাংলাদেশের বহু মানুষ এই জিনিসটা বুঝতে পারছেন না, এমনকি নেতা নেত্রী বা যারা আইনজীবীও, যে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা হয় সেটা হচ্ছে বন্দিকে ফেরত দেওয়া। তিনি তো, অনেকে আছেন যারা বাংলাদেশে যারা ঘোষিত অপরাধী, পালিয়ে গিয়েছিলেন ইত্যাদি, কিন্তু হয়েছিল এটা ঘটনা, তাকে তারা যে ফেরত আনার জন্য যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়াটা কিন্তু অনেক দীর্ঘ। শেখ হাসিনা ইন্টারভিউতে বলছেন ওরা চাইছেন ফেরত, সেটা বড় কথা নয়, আসলে আমি যাবো এবার, ওদের চাওয়াটা খুব বড় বিষয় না। এটাতে একটা আমার মনে হচ্ছে যে তারেক রহমান সরকারের ওপরে একটা যথেষ্ট নৈতিক চাপ, এটাকে স্টান্টবাজি বলুন যাই বলুন, বাস্তব অস্বীকার করতে পারবেন। তার কারণ হচ্ছে যে যিনি যাচ্ছেন যখন, নিশ্চয়ই আরো আটঘাট, আরো প্রস্তুতি আছে, সবটা হয়তো বলা নেই, সবটা হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু এটাও 5 মাস সময় আছে। এটা ঘটনা 5 মাসের মধ্যে বহুবিধ ঘটনা ঘটতে পারে, যেগুলো দেখতে পাবেন হয়তো সামনে। এখন ধরুন তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত যদি তাকে বন্দী হিসেবে প্রত্যর্পণ না করে, বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি চেয়েছিলেন, ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত, তিনি যখন চাইবেন, যেভাবে চাইবেন, যেখানে যেতে চাইবেন আমরা সেখানে নিয়ে যাব। এখন শেখ হাসিনা বলছেন আমি বাংলাদেশে ফিরবো, সুতরাং ভারতবর্ষের ঘোষিত অনুসারে ভারতবর্ষে সে ব্যবস্থাপনা করে দিতে হবে। এবার মানে ধরুন তাহলে এবার তারেক রহমান সরকার যে প্রশ্নগুলো তুলছেন, যে তার পাসপোর্ট নেই, ডকুমেন্ট নেই ইত্যাদি নেই, তারা কি তারা তাকে গ্রহণ করবেন না? শেখ হাসিনা তো সেটাই চান। তিনি পেট্রোপলে সীমান্তে ধরুন কথার কথা সেখানে অবস্থান করুন, বিদেশি সংবাদ মাধ্যমে যে তারেক রহমান সরকার তাকে দেশে ঢুকতে দিচ্ছে না, বা ঢুকতে দিলে কিভাবে ঢুকতে দেবে, তারা এখন যখন এই সমস্ত প্রশ্ন করছেন। তিনি তো একজন নাগরিক হিসেবে হ্যাঁ চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, এখন আবার ফিরবেন,
তাকে তো ভারত পুশব্যাক করছে না, তো তাকে এবার বাংলাদেশ পুশব্যাক করে কিনা সেটা দেখার বিষয়। ফলে আমি বলছি আগামী দিনগুলি যথেষ্ট চিত্তাকর্ষক, নাটকীয়, যারা নাটক বলছেন আমি বলছি অতি নাটকীয়তা দেখতে পাবেন। এবং ওই ঘটনা হচ্ছে শেখ হাসিনা যেটা বলছেন, শুনুন, এটা যদি ভারতের কোন সংবাদ মাধ্যম মতো বলেছেন তো অনেকে হয়তো ভাবতো আচ্ছা উনি হয়তো কর্মীদের মধ্যে চাঙ্গা করার জন্য বলছেন, আসলে হয়তো ফিরবেন না। কিন্তু তিনি বিদেশি পশ্চিমা গণমাধ্যম একটা নয়, আরো দু একটা পশ্চিমা গণমাধ্যমে বেরোতে চলেছে বলে আমি জানি, নাম বলছি না, ভারতে তো আছি। তাদেরকে তিনি বলছেন একটাই কারণ, যেটা সেটা আন্তর্জাতিক চাপ তৈরি করা। সেটা হচ্ছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ ইত্যাদি যাই হোক, একটা কথা কিন্তু স্পষ্ট, শেখ হাসিনা কিন্তু বলেননি যে তিনি বিচারের মুখোমুখি হতে চান। তিনি বিচারের মুখোমুখি হতে চান, কিন্তু ওই যে আইসিটি ট্রাইব্যুনাল বলে যেটা ঘটেছিল, ওটা তো ক্যাঙ্গারু কোর্ট। বাংলাদেশ সরকারকে যদি সেই অনুযায়ী হাসিনাকে ফেরত নিতে হয়, তাহলে সেই কোর্টের যাবতীয় তথ্য বিবরণ, চার্জশিট ইত্যাদি কিভাবে বিচার হয়েছিল সবটা ভারতে পাঠাতে হবে। সেটা বাংলাদেশি সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই প্রশ্নটা করুন, আপনারা এই কাগজপত্র, শুধু একটা চিঠি লিখেছেন 4 লাইনের, নাকি কাগজগুলো পাঠিয়েছেন? কাগজ পাঠানোর পরে নিয়ম অনুসারে ভারতে এবার সেগুলো সেখানকার আদালতে এবার বিচার হবে, তার সত্য না অসত্য। সেটা যদি তার সত্যতা প্রমাণিত হয় ভারতে ওই কাগজপত্র দেখে, তাহলে তখন শেখ হাসিনা বন্দী হবে, তখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন হবে। এটা হতে কত বছর যে লেগে যাবে, এখনো তো অনেকে আছে না বাংলাদেশে বা বাংলাদেশি ভারতে অনেকে আছেন না যাদের বিচার চলছে তো অনেকেই, যে আপনাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি পলাতক, তাও তো বিচার চলছে। তিনি ওখানে ভারতের আদালতে তার দোষ প্রমাণিত হতে হবে, তবে প্রত্যর্পণ হবে। প্রত্যর্পণের চুক্তিটা বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে দেখেনি। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তাদের পড়ার কোনো দরকার নেই, তারা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেন ছোটখাটো বিষয়। নেতা মন্ত্রী যারা, তারা দয়া করে পড়বেন, সাংবাদিকরা তো পড়বেন, সাংবাদিকরা পড়ে দেখবেন তাতে কি লেখা আছে, এবং ভারতের সঙ্গে যে এক্সট্রাডিশনটি বিভিন্ন দেশে আছে সেইখান ক্ষেত্রেও তার ক্ষেত্রেও নিয়মগুলো কি আলাদা না এক? ফলে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে নয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি মনে করেন তার একটা রাজনৈতিক দায়িত্ব আছে, তার বিরুদ্ধে এরাই তো অভিযোগ করেছিলেন উনি পলাতক, তো উনি তো আসতে চাইছেন। বা তারেক রহমান সরকার, আমার মনে হয় ঘোষণা করা উচিত তিনি ফিরে আসুন, আসলে আমরা তাকে হয়তো গ্রেপ্তার করতে পারি, তার বিচার হবে, সেই কথাটা বলতে হবে। ওই পুরনো বিচার দিয়ে কিন্তু হবে না। পুরনো বিচারের কথা আর যদি করতে চান, তাহলে কিন্তু আন্তর্জাতিক ভাবে কিন্তু সরকারের মুখ পড়বে, এবং বিশাল এক জনমত গোটা বিশ্ব জুড়ে তৈরি হবে যে অবৈধ অন্যায়ভাবে এক রাজনৈতিক নেত্রী, বিশ্বের সর্ববৃহৎ সময়ের প্রধানমন্ত্রী এবং মহিলা প্রধানমন্ত্রী, একজন মহিলাকে ফাঁসি দেবেন। কত বড় লজ্জা যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, সোচ্চার, শেখ হাসিনার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, একজন মহিলা প্রধানমন্ত্রী বলে জানেন, একজন মহিলা, তাকে ফাঁসি দেবেন, সেটা গর্বের সঙ্গে ঘোষণা করেন। সেই দেশটাকে ফ্যাসিস্ট ছাড়া কি বলতে পারি বলুন? আমাদের হিসেবে আমার ফ্যাসিজমের সংজ্ঞাও আমি যা পড়েছি তাতে তাই মনে হয়। তালিবানি, ফ্যাসিজম বলতে যা বোঝায়। শেখ হাসিনার সময় অনেক অন্যায় ঘটেনি তা না, আমি এগুলো একদম সাফাই দিচ্ছি না যে সে সময় কিছুই ঘটেনি, আমি তা বলছি না। কিন্তু এইটা যেটা ঘটছে, এটাও তো একইভাবে একই ধরনের অন্যায় ঘটছে। সুতরাং আপনি যেটা বলছেন সে কথাটা হচ্ছে স্পষ্ট। এখনো আজকেও পর্যন্ত শেখ হাসিনার মিটিং এ নেতৃবৃন্দ ঘোষণা করেছেন তিনি তালিকা তৈরি করছেন, কারা কারা তার সঙ্গে যাবেন, দরকার হলে তারা প্রাণ দেবেন, দরকার হলে জেলে যাবেন, এবং মিডিয়ার তালিকা তৈরি হচ্ছে, মিডিয়াও যাবে, আন্তর্জাতিক মিডিয়াও যাবে। তিনি কিভাবে যাবেন সেইটা এখনো তৈরি হয়নি, মানে সেটা যদি তিনি তৈরি করে থেকেও থাকেন, সেটা আজকে 5 মাস আগে তার ঘোষণা করার কোনো মানে হয় না। এখন দেখতে হবে আপনাদের ওখানে সেনাবাহিনী কিভাবে, উনি তো 23শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করবেন, এইটা বলাতে 7টা জেলার সেনা নামিয়ে দিয়েছে, এবং বাকি মানে বিডিআর
ভাবা যায় কি পরিমাণ ভয় পান। কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে ভারতে বাংলাদেশে মানুষ আর চান না, ওর তো গেলেও কিছু এসে যায় না। তো চান না তো প্রমাণ দেখান, চান কি চান না। আপনার মুখের কথায় তো হবে না যে আপনাকে চায় নাকি শেখ হাসিনাকে চায়, সেটা তো একটা মাপকাঠি আছে, গণতান্ত্রিক একটা রীতিনীতি আছে। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন, সেই বিচারটা স্বাভাবিকভাবে যেভাবে বিচার হয়। আপনি যদি খুনের অভিযোগ থাকে, খুনের অভিযোগেই বিচার হোক না, খুনের অভিযোগেই বিচার হোক। কিন্তু তিনি তো না করছেন না, কিন্তু তার পক্ষে আইনজীবী তো একজন দিতে হবে, তিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী, তাই যাকে বিশ্বাস করেন তাকে নিয়ে আসবেন, তাই না? সেইটা না করে এখন তার দুটো কথা, আপনার কথা থেকে শুনে আমি শুনলাম দুটো কথা। কি করে আসবেন, ওনার ট্রাভেল ডকুমেন্ট নেই, কি করে আসবেন, বন্দি না হলে তো আসতে পারেন না। আরে মহা মুশকিল, উনি যেতে চাইছেন, আপনি এখন বাহানা তুলছেন যে কিভাবে ওকে আটকানো যায় যাতে না আসেন, তাই না? এটাই তো শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, এটাই তো মাস্টার স্ট্রোক। ওনার সঙ্গে খেলা খুব ডিফিকাল্ট। আমি কথা বলে বুঝছি, মহিলা খুব সাংঘাতিক মহিলা, বুঝলেন, সাংঘাতিক মহিলা। দেখুন 2 বছর উনি বলছেন আমি চুপচাপ বসেছিলাম, আমি শুধু ভাষণ দিয়েছি আর কিছু করি। কিন্তু আমি আপনাদেরও বলেছি আমি ফিরতে চাই, সকালে ভাবছি আরে এই কথার কথা বলছে বা একটু চাঙ্গা করার জন্য বলছি। মানে এখন চাঙ্গা নয়, আমি দরকার পড়লে উনি কিন্তু দিল্লি থেকে কলকাতা হাজির হয়ে পেটটা বলে চালে পৌঁছেও যেতে পারে, বলা যায় না, আমি জানি না এটা পেট্রোল কিনা, এটা বাংলার কিনা বা অন্য কোথাও কিনা, রংপুর কিনা, আমি সেটা জানি না কোনটা। তবে এটা ঘটনা আমি জানি, তিনি যেমন ভাবে এসেছিলেন ওই বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনী বলে উনি সড়ক পথে যাবেন। ওনার নিজের যদি বলেন, একসময় আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগত পছন্দ কি, ধরুন একদিন যেতে পারলেন কিভাবে যাবেন, বললো আমি আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে পৌঁছতে চাই ঢাকায়, এবং কলকাতা থেকে গিয়ে সেই পদ্মা সেতু হয়ে আমি তারপরে ঢাকায় পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে আমার স্বপ্ন, এখান থেকে আমি মাঝখানে গোপালগঞ্জে নেমে যেতে পারি, এই আর বা টুঙ্গিপাড়ায় যাব। এটা ওনার জীবনের একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের কথা উনি ভাবছেন, এবং তাতে কিভাবে কি, এবং এটাকে গাল গল্প বলে যেটাই উড়িয়ে দিন। দেখুন, আপনাদের ওখানে সরকার নির্দেশ দিয়েছে যে এগুলো কিন্তু প্রচার করো না, আর কথা প্রচার করা যাবে না। আমি দেখলাম আপনাদের ওখানকার, আপনি তো ইউটিউবার, আপনাদের ওখানে চ্যানেল এই নিয়ে টকশো করেছে, আধা ঘন্টা কি কতক্ষণ আমি জানি না, পুরোটা তো দেখতে পাইনি কারণ দেখা সম্ভব নয় বল। আপনাদের প্রথম সারির কাগজ প্রথম পাতায় তাদের মতো করে তারা খবর করেছে, এটা কতটা সত্য কতটা বাড়ে, কিন্তু খবরটা তো করেছে যে শেখ হাসিনা ফিরতে চান, বাকিরা করেনি, অনেকে ভয় করেনি। কিন্তু প্রখর সাংবাদিক যারা, তারা জানেন কিভাবে নেতিবাচক খবরকে নেতিবাচক করেও আসল কথাটা বলে দেওয়া যায়, তো সেটা তারা বলে দিয়েছেন। তার ফলে কি সবাই জেনেছেন, সর্বাধিক চালিত কাগজে যদি চাপা হয়ে থাকে, সবাই বাংলাদেশে সবাই জেনেছেন, সবাই আলোচনা করছে, টকশো করছেন। ইউটিউবের কথা তো বাদই দিলাম, দেশে বিদেশে সর্বত্র একটা বিষয়, মানে ইনফ্যাক্ট আমি তো প্র্যাকটিক্যালি মানে সময় দিতে পারছি না, মানে এত লোকের ডিমান্ড আছে এই নিয়ে আলোচনা কর। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আপনি যে কথা, হ্যাঁ আমি এটা একটু বলি যে শেখ হাসিনা বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশে এবার অন্তত দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়া যেমন ইত্তেফাক, বিডি নিউজ, এরকম যারা লিডিং পত্রিকা তারা প্রত্যেকেই এই নিউজটা করেছে, আরো অন্যান্য পত্র পত্রিকাও করেছে। আমি আরেকটার দিকে নজর দিব আপনার, আপনি যে তথাকথিত জুলাইয়ের কথা বললেন, ওই তথাকথিত জুলাইয়ের আমি তাদেরকে বলি, এখন যারা মাঠে আছে জুলাই ব্যবসায়ী, এই জুলাই ব্যবসায়ীরা তাদের প্রায় সবাই, আমি সোশ্যাল মিডিয়া তাকালেই দেখি বলে যে শেখ হাসিনা কেন ফিরবে, ওর বাড়ি দিল্লি, ওর বাড়ি ইন্ডিয়ায়, হ্যাঁ ওর ওই দেশেই থাকুক, ওর এই দেশে ফেরার দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে উনি এই যে আশার নামটা নিয়েছেন, সবচেয়ে বেশি এখানে রিয়াকশনটা আমরা দেখছি বিএনপির দিক থেকে না, ওই জুলাই সকল জুলাইয়ের যারা আসিফ নজরুল বলেন, এই ইউনুসের সাবেক প্রেস সচিব বলেন, এনসিপির নেতারা বলেন, তারা চট করে বিভিন্ন কথাবার্তা, এই ফাঁসি দিয়ে দিব, এই আসবে কেন, ওরে আসলে ও ইন্ডিয়া থাকুক। আপনার কি মনে হয় যে তথাকথিত জুলাই যোদ্ধাদের মাথায় বাজ পড়বে শেখ হাসিনা আসলে? অবশ্যই বাজ তো পড়বেই, অবশ্যই বাজ পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কোটি কোটি মানুষের চাপে পিষে স্ট্যাম্পেড না হয়ে যায়, মানে এরকম ঘটনা ঘটবে যদি সত্যিই তিনি ওইভাবে হাজির হন। দ্বিতীয়ত আমি বলি, আরেকটি আন্তর্জাতিক মিডিয়া যেটার নাম হচ্ছে ডয়েশ ওয়েল,
তাতে কিন্তু এই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনাটা মানে ইয়েতে আছে, মানে রেকর্ডে। তাতে ভারতের একজন বিশিষ্ট বিশ্লেষক, তিনি কিন্তু আওয়ামী লীগের সমালোচক বলে পরিচিত মহিলা, আমি নামও বলতে পারি, অসুবিধা নেই, শ্রীদাদা দত্ত, আমি দেখেছি সেই আলোচনাটা। তিনি বলেছেন তার সঙ্গে বহু বিএনপি নেতার কথা হয়েছে, যেটা অন রেকর্ড আছে ওখানে, বহু বিএনপি নেতার কথা হয়েছে। এবং বিএনপি নেতারা চান যে এই জামায়াতে বারবার অন্তর্ভুক্ত আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া উচিত, একটা রাজনৈতিক স্পেস দেওয়া আছে। হয়তো বিএনপির নীরবতা, সেই কারণে বিএনপির মধ্যে এই নিয়ে অনেক রকম আভ্যন্তরীণ আলাপ আলোচনা চলতে পারে, যাই না। এখন কারণে হয়তো হতে পারে যে দেখুন, তিনি যখন, আমি অন্য কেউ বললে বিশ্বাস করতাম না, কারণ আমি জানি সিরাজের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বহু ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তিনি প্রায়শই বাংলাদেশে যান, মানে অন্যরা যারা পরিচিত, অনেকে স্ট্যাম্প আছে না যে শেখ হাসিনা সমর্থক বলে, তারা নয়। শেখ হাসিনা সমর্থক তিনি নন, তিনি বরং সমালোচক ছিলেন। তিনি শেখ হাসিনার সময়কার গণতন্ত্র যেভাবে আক্রান্ত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন। এই তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস থাকা উচিত এবং থাকবে বলে তার ধারণা, এবং তার মতে বহু বিএনপি নেতা বলেছেন। এখন সেটা সত্য মিথ্যা আমি তো এখান থেকে বসে বলতে পারবো না। এখন অফ দ্য রেকর্ড অনেক বিএনপি নেতার সঙ্গে আমারও কথা হয় না যে তা না। তারা বলছে দাদা বিপদে ফেলবেন না, বিপদে ফেলবেন না, আবার এত টকশো করেন, কোথায় কখন আমার নামটা বলে দেবেন, সে সমস্যা হবে আর কি। ফলে সেই কারণে আমি বলছি না, এবং উচিত মানে চুক্তি ভঙ্গ করা উচিত না, সেটা তা নাহলে আমার সঙ্গে, ধরুন আমি সাংবাদিক বলছিলাম, তাহলে তারাও তো আমাকে খবর দেন না, তো তারা খবর দেবেন না তাহলে, আর না আমি তাদের কথা বলে দিচ্ছি। কিন্তু সিরাজ দত্ত বলেছে, আমি বলছি না এরকম, আমার সঙ্গে এরকম কারোর কোনো কথা হয়নি যে যিনি বলেছেন হ্যাঁ শেখ হাসিনা আসুন আমরা সাদরে আপ্যায়ন করবো, এরকম কথা কেউ বলেননি আমার। এটা ঘটনা, বিএনপির কথা বলছি। জামায়াত এনসিপি আমি জানি না ওদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা, দে আর ইররিলেভেন্ট। পেছনে যে শক্তি ছিল সেই শক্তি সরে গেছে ওদের থেকে, ওরা আর কিছু না, ওদের যেটুকু পাওয়ার পাওয়া হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে ঘুমালেই, যেটুকু সাংসদ আছেন সাংসদগিরি করলেই খুশি। এখন ঘটনা হচ্ছে যে এখন তো মূল প্লেয়ার তো বাংলাদেশের রাজনীতিতে, সেটা কথা বলতে গেলে এটা ঘটনা বিএনপি ছাড়া জামায়াত ইসলাম। জামায়াত ইসলামী কি মুখ খুলেছে জানি না, ভালো করে দেখি শীর্ষ স্তরের জামায়াত ইসলামী নিজেদের, তারা তো ভীত হবেই, স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ময়দানে থাকা মানে আওয়ামী লীগ জামায়াতকে আবার পুনরায় গর্তে ঢুকে যেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। ফলে সেক্ষেত্রে বিএনপি সহযোগিতাটা আওয়ামী লীগের জন্য জোর, সেটা হচ্ছে কিনা এটা এখনো আমি জানি না, হলে নিশ্চিত একটা ব্রেকিং নিউজ দিতে পারবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে